আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার। আজকে আমরা একটা অসাধারণ বাংলা হরর গল্প নিয়ে আলোচনা করব। নাম ছায়া শরীরে। হ্যাঁ, আমাদের কাছে গল্পের মূল লেখাটা আছে। গল্পটা একটা পরিবারকে নিয়ে, যারা ডুয়ার্সের জঙ্গলে পথ হারিয়ে ফেলে আর একটা অভিশপ্ত বাড়িতে আশ্রয় নেয়। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জয় সেনগুপ্ত আর তার পরিবারের সাথে পরিচিত হই। জয় একজন প্রাক্তন আর্মি অফিসার, বেশ শক্ত মনের মানুষ, অন্তত গল্পের শুরুতে তাই মনে হয়। হ্যাঁ, সাথে তার স্ত্রী মায়া, ভাই প্রীতম আর তার মেয়ে রাজলক্ষ্মী ও মেয়ের স্বামী রাজীব। দুজন বন্ধুও ছিল, অর্পিতা আর শুভ। তারা সবাই মিলে ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। রাত প্রায় 10টা, আর হঠাৎ করেই গাড়িটা একটা বিকট শব্দ করে থেমে গেল। তারা এমন এক জায়গায় আটকে পড়েছে যেখানে সভ্য জগতের সাথে যোগাযোগের কোনো উপায় নেই। মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই, আশেপাশে কোনো গ্রাম বা শহর নেই। এই বিচ্ছিন্নতা আধুনিক মানুষের সবচেয়ে বড় ভয়গুলোর একটা। এর সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। ঠিক, আমরা তো প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল যে নেটওয়ার্ক না থাকাটাই আজকাল একটা বিরাট বিপদ। আর ওই জঙ্গলের অদ্ভুত সব পশুর ডাক। হ্যাঁ, পরিবেশটা শুধু ভৌতিক নয়, একটা আদিম ভয় তৈরি করে। মনে হয় যেন তারা আধুনিক যুগ থেকে ছিটকে কোনো প্রাগৈতিহাসিক সময়ে চলে গেছে। এটা শুধু ভৌগোলিক বিচ্ছিন্নতা নয়, সময় থেকেও যেন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাদের গাড়ি, ফোন সব অকেজো। মানে আধুনিক যুগের সমস্ত রক্ষা কবচগুলোই আর কাজ করছে না। তারা এখন প্রকৃতির কাছে পুরোপুরি অসহায়। দূরে দেখতে পাওয়া একটা টিমটিমে আলো। আশ্রয়ের আশায় তারা প্রায় 2 মাইল কাদা জল ভেঙে সেই আলোর দিকে এগিয়ে যায় আর পৌঁছায় এক বিশাল পুরনো বাড়ির সামনে। বাড়ির বর্ণনাটা পড়লেই কিন্তু গায়ে কাটা দেয়। বিশাল একটা জংধরা লোহার গেট, যা খুলতে গিয়ে একটা কর্কশ শব্দ হলো। ভেতরে আগাছায় ভরা বাগান আর নোনা ধরা দেয়ালের একটা অট্টালিকা। বাড়ির ভেতরে ঢোকার পর তাদের অস্বস্তিটা আরও বাড়ে। প্রথমত একটা পচা মাংসের তীব্র গন্ধ, আর দ্বিতীয়ত দেয়ালে টাঙানো এক পুরনো জমিদারের তৈলচিত্র। হ্যাঁ, ছবিটার চোখ দুটো এতটাই জীবন্ত ছিল যে মনে হচ্ছিল তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। এটা একটা অদ্ভুত অনুভূতি, তাই না? মনস্তত্ত্বে একে স্কোপোফোবিয়া বলে, মানে কেউ অদৃশ্য থেকে আমাদের দেখছে, এই ভয়। সবাই যখন ক্লান্ত হয়ে উপরের একটা ঘরে আশ্রয় নিয়েছে, তখন রাত প্রায় 12টা। শুভ নামের ছেলেটি জল খুঁজতে একা নিচে নামে। শুভ হলঘরের একটা বড় আয়নার সামনে দাঁড়ায়, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায় না। শুভ নিজের প্রতিবিম্বের জায়গায় দেখছে এক বিভৎস গলিত কঙ্কালকে, যার চোখ থেকে রক্ত আর পুজ গড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর। এটা তো শুধু অলৌকিক নয়, এটা চরম বিকৃত আর মানসিক আঘাত দেওয়ার মতো। এরপর যা ঘটে তার আরও ভয়ঙ্কর। অন্ধকার থেকে একজোড়া হাড়ের হাত বেরিয়ে এসে শুভর ঘাটটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। একটা শুকনো ডাল ভাঙার মতো কট করে শব্দ হয়। শুভর মৃতদেহে এক ফোঁটাও রক্ত ছিল না, যেন তার শরীর থেকে সমস্ত প্রাণরস শুষে নেওয়া হয়েছে। তার মানে অশুভ শক্তিটা সাধারণ কোনো আত্মা নয়? না, এটা একটা খাদক সত্তা, যার খিদে আছে। শুভর মৃত্যুর পর বাকিরা বুঝতে পারে যে তারা একটা ফাঁদে পড়েছে। যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটা এখন একটা নিরেট দেয়াল। বাড়িটা তাদের বেরোতে দেবে না। আর এই উপলব্ধির পর থেকেই তাদের মধ্যেকার ঐক্য ভেঙে পড়তে শুরু করে। ভয় আর অবিশ্বাস তাদের একে অপরকে আলাদা করে দেয়। ঠিক, এরপর আতঙ্কটা খুব দ্রুত ছড়াতে শুরু করে। যেমন রাজীবের ঘটনাটা। হ্যাঁ, তার মাথায় ছাদ থেকে রক্তের মতো লালচে এক ধরনের তরল পড়তে শুরু করে। সে যখন উপরে তাকায় তখন এমন কিছু দেখে যা কল্পনারও বাইরে। সিলিং থেকে শয়ে শয়ে কাঁটা মানুষের হাত ঝুলছে। এই দৃশ্য দেখার পরেই তার স্ত্রী রাজলক্ষ্মীকে কোনো অদৃশ্য শক্তি শূন্যে তুলে আছাড় মারে। আর রাজলক্ষ্মীকে বাঁচাতে গিয়ে রাজীব দেওয়ালের ঝোলানো একটা তরোয়ারের আঘাতে মারা যায়। স্বামীর এই মৃত্যু দেখে রাজলক্ষ্মী আর স্বাভাবিক থাকে না। সে পাগলের মতো হাসতে শুরু করে এবং নিজের হাতের নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ে ফেলতে শুরু করে।
অর্পিতা এই দৃশ্যটা সহ্য করতে না পেরে দেওয়ালে মাথা ঠুকে আত্মহত্যা করে। অশুভ শক্তিটা সরাসরি শুধু কয়েকজনকে মারছে। বাকিরা ভয়ে, মানসিক আঘাতে, উন্মাদনায় নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছে। অর্থাৎ বাড়িটা শুধু তাদের শরীরকে নয়, তাদের মনকেও ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এই চরম অসহায়ত্বই হয়তো সবচেয়ে বড় আতঙ্ক। মায়ার গলার স্বর বদলে পুরুষালী হয়ে যায়। তিনি এক প্রাচীন ভাষায় বিড়বিড় করতে শুরু করেন। আর তার শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকে। জয় একজন প্রাক্তন সেনা অফিসার। তিনি এখানে পুরোপুরি নিরুপায়। রূপান্তরিত মায়া তার চোখের সামনেই নিজের দেওয়ার প্রীতমকে দাঁত দিয়ে ছিঁড়ে হত্যা করে। জয়ের সমস্ত প্রশিক্ষণ, তার মানসিক দৃঢ়তা সবকিছু এখানে অর্থহীন, কারণ শত্রু বাইরে নয়, তার পরিবারের ভেতরে। এরপরই সেই জমিদারের ছবি থেকে মূল অশরীরী সত্তাটা বেরিয়ে আসে। সে জানায় যে 7টি বলি পূর্ণ হওয়ায় বংশের অভিশাপ আজ মুক্ত হবে। তখনই জয় বুঝতে পারেন যে এটা কোনো আকস্মিক ঘটনা নয়। তারা আসলে ওই জমিদার বংশেরই উত্তরসূরি, যাদের কোনো পূর্বপুরুষ এই বাড়িতে গণহত্যা চালিয়েছিল। তার মানে তারা এখানে শিকার হিসেবে আসেনি, তারা এসেছে তাদের পূর্বপুরুষের পাপের ফল ভোগ করতে। একে বলে জেনারেশনাল কার্স বা বংশানুক্রমিক অভিশাপ। তাদের পালানোর কোনো পথ ছিল না। কিন্তু গল্পের আসল মোচড়টা তো আসে একেবারে শেষে, যখন ভোরের আলো ফোটার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখানে কোনো বাড়ি বা অট্টালিকার চিহ্ন খুঁজে পায় না। তার বদলে তারা দেখতে পায় একটি বিশাল প্রাচীন বটগাছ, যার ডালে 7টি মানুষের কঙ্কাল ঝুলছে। জয়ের কঙ্কালের হাতে তখনও তার আর্মি মেডেলটা ধরা ছিল। মানে বাড়িটা নেই, শুধু একটা বটগাছ। বাড়িটা আসলে কোনো বাস্তব কাঠামো ছিল না, এটি ছিল একটি টাইম ট্র্যাপ বা সময়ের গোলকধাঁধা। বটগাছটি হয়তো সেই অভিশপ্ত ভূমির একমাত্র সাক্ষী, যা প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি আর শক্তিকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে। আর সেই শক্তি নিজেদের বংশধরদের আকর্ষণ করার জন্য একটা বাড়ির বিভ্রম তৈরি করেছিল। একদম, বাড়িটা ছিল একটা মানসিক ফাঁদ, যা শুধুমাত্র সেই অভিশপ্ত রক্তের উত্তরাধিকারীদের জন্যই তৈরি হয়েছিল। তারা কোনো বাড়িতে প্রবেশ করেনি, তারা প্রবেশ করেছিল তাদের বংশের রক্তাক্ত অতীতের ভেতরে। মায়ার রূপান্তর জয়ের কাছে যে কোনো অশরীরী সত্তার চেয়ে বেশি ভয়ের ছিল, কারণ এটা তার ভালোবাসা, বিশ্বাস এবং পরিচয়ের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছে। ভয়টা শুধু ভূত বা কঙ্কালের নয়, ভয়টা হলো নিয়ন্ত্রণ হারানোর, পরিচিত বাস্তব পাল্টে যাওয়ার, এবং এমন এক অতীতের মুখোমুখি হওয়ার যা থেকে পালানোর কোনো পথ নেই।